ডক্টর সামিনা লুৎফা, গণঅভ্যুত্থানকে বাজার দরে বেচা যায়? যায় তো, দেখা যাচ্ছে, যায় তো দেখা যাচ্ছে। আমরা এই কারণে দেখতে পাচ্ছি যে আসলে গণঅভ্যুত্থানের ক্রেডিট কে নেবে, কার কাছে সে ক্রেডিট যাবে, সেটা নিয়েই তো সারাক্ষণ চলছে গত 10 মাসে। কিন্তু গণঅভ্যুত্থানের মূল যারা অগ্রগামী সৈনিক, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের জায়গা থেকে আমরা অনেক অভিযোগের জায়গা শুনেছি। আমরা যারা আহতরা রয়েছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে ঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়নি, এটা তো আমরা শুনছি। একদম ধরেন আজকেও আমি একজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে জানালেন যে এরকম বেশ কয়েকজন আহত আছেন যাদেরকে ওই যে যখন যারা গন্ডগোল সৃষ্টিকারীদেরকে যখন বের করে দেওয়া হয়েছে, কিছু তো ছিল এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের সাথে যাদের আসলে প্রয়োজন স্বাস্থ্যসেবার, তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। এই যে এই মানুষগুলোর প্রয়োজন থাকা সত্ত্বেও তারা যে তাদের ট্রিটমেন্টটা ঠিক জায়গায় পাচ্ছেন না, ঠিক সময় পৌঁছাচ্ছেন না, তারপরেও তো আমরা দেখি নাই কোথাও যে এই যে আন্দোলনের সাথে সম্পর্ক থাকার কারণে যারা বিভিন্ন জায়গায় পদবি পেয়েছেন, তাদের তো সেই কাজ আমরা দেখি নাই আসলে। এবং জনগণ হিসেবে সেটা একটা মেজর প্রশ্ন। আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার সাথে বাকচাষ, এনসিপি, এদের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে আমার অন্তত ব্যক্তিগতভাবে নানান অস্বস্তি আছে। আমি যখন 1 জুলাইকে সামনে রেখে কথাটা বলি, এটা কিন্তু খুব দুঃখজনক, কারণ 1 জুলাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রার শুরুর দিন। আমরা যারা রাজনীতি নিয়ে গবেষণা করি, আমরা বলি যে কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের দিকে যাওয়ার পথে 1 জুলাই হচ্ছে সেকেন্ড মাইলস্টোন, যেখান থেকে এটা অন্যদিকে অগ্রসর হয়। যেই নামের কারণে, যেই ব্র্যান্ডিং এর কারণে ওনারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পেরেছিলেন, বৈষম্য বিরোধী একটা বাংলাদেশের স্বপ্ন দেখাতে পেরেছিলেন, সেই প্ল্যাটফর্মটা জাস্ট কোনোভাবে কাজ করলো না। সেটার পেছনে আমি তো আসলে পরিষ্কারভাবে দেখি যে এই যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া, এবং এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে একটা গ্রুপের ঢুকে যাওয়া, একটা গ্রুপের সরকারে চলে যাওয়া, এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা এসেছিলেন তাদের যার যার দলে ফেরত যাওয়া, এটা তো একটা মেজর রিজন। সুতরাং এইখানে উমামা ফাতেমাকে আসলে কাজ করতে দেয়া হয়েছে কিনা সেটাও তো একটা প্রশ্ন থেকে যায়। কারণ আমরা সকলেই জানি ও একটা খুবই আমি বলবো এমন একটা জায়গা থেকে আসছে, যেই পলিটিক্যাল পার্টি কোনো কিছু জায়গা থেকে সে আসে নাই, সেই জন্য একক ব্যক্তি মানুষ হিসেবে এসেছে। আরো যে প্রশ্নগুলো আসলে রিফাতকে, হ্যাঁ তিনি ছিলেন একটা ছাত্র সংগঠন করতেন, তো সেটাও খুবই একটা মানে আমি বলবো বাংলাদেশের রাজনীতির হিসাবে, ইলেকটোরাল পলিটিক্সের হিসাবে সেটা তো যথেষ্ট সংখ্যালঘু একটি দল। আমরা যে ছাত্র সংগঠন করতাম সেটা আরো নতুন, এবং আমাদের আমি আপনার সেই প্রশ্নগুলো করতে চাই। যে ধরেন যেই ভাষায় বলা হচ্ছে, যে আমি একটু শঙ্কিত, কারণ উনি যেই ভাষায় বলছেন কাকে বসাবেন এটা ওনাদের ব্যাপার ডেফিনেটলি, কিন্তু দলে একটা গণতান্ত্রিকতার চর্চা থাকলে এরকম কথা আসলে খুব সহজে বের হয় না। আর লাস্ট কথাটা একটু বলে নেই, যে উমামার প্রসঙ্গে যে কথাগুলো বলেছেন যে ওনাদের দায় দরদ আছে, কিন্তু উমামার কি দায় দরদ নাই? আমাদের তো মনে হয় যে আমরা তো মনে করেছি, আমরা দেখেছি সামনের সারির সকলের আছে। এখন কারো কারো হয়তো সামনের সারির কেন, প্রত্যেকটা মানুষেরই আছে যারা এই আন্দোলনের মধ্যে যে কোনো ভাবে যুক্ত ছিলেন। আমরা কেউ না হয়েও আমাদের তো দায় দরদ আছে। তাহলে এই যে দায় দরদ থাকার প্রসঙ্গ এবং গণতান্ত্রিকতার প্রসঙ্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে ডিল করবে, এটা আগামীতে বাংলাদেশের মানুষ দেখবে কিন্তু, কারণ আমরা যা দেখছি এটা ভালো লাগছে না।